স্ট্রোক কেন হয় মূলত, এর কারণটা কি? ধন্যবাদ। আপনার সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই, একটু সাধারণ মানুষের দর্শকের বোঝার উদ্দেশ্যে যে প্রতি 3 সেকেন্ডে একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়, যেটা কিন্তু খুবই ভয়াবহতার একটা বিষয়, যেটা আপনি আলোচনা করলেন। তো আসলে এই বিষয়ে সচেতনতা খুব জরুরি। তো স্ট্রোক কি আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখি যেমন হার্ট অ্যাটাক হয়, হঠাৎ করে হার্টের ফাংশনটাকে অফ হয়ে যায়। ঠিক তেমনই মস্তিষ্কের যে অ্যাটাক, সেটাকে আমরা স্ট্রোক বলি। মস্তিষ্ক যখন হঠাৎ করে তার কার্যক্রম বন্ধ করে দেয়, তখন এই অবস্থাটাকে আমরা স্ট্রোক বলে থাকি। মানুষের মধ্যে একটা মিথ আছে বা ভুল ধারণা আছে, অনেকে মনে করে স্ট্রোক মানে আমাদের হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা। স্ট্রোক কিন্তু মস্তিষ্কের রোগ, যেটা আমাদের ব্রেনে হয়ে থাকে। এখানে কি হয়, দুইটা জিনিস হয়ে থাকে। একটা হলো আমাদের মস্তিষ্কের যে রক্তনালীগুলো রয়েছে, সেই রক্তনালীগুলোতে অনেক সময় হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলি। আরেকটা হলো রক্তনালী ছিঁড়ে যেয়ে সেখানে রক্তক্ষরণ হয়, সেটাকে আমরা হিমোরেজিক স্ট্রোক বলি। সাধারণত এই দুইটা কারণে স্ট্রোক হয়ে থাকে। দুটো রোগের কথা আপনি বললেন, মস্তিষ্কে হেমোরেজিক এবং ইসকেমিক, এই দুইটার চিকিৎসা কি? ধন্যবাদ। আসলে চিকিৎসাটা আসলে আমরা দুইটা ভাগে এখানে ভাগ করি। একটা হলো খুব অ্যাকিউট অবস্থায় যে ট্রিটমেন্টটা, আমরা বলি খুব দ্রুত তাকে একটা বিশেষায়িত হসপিটালে নিতে হবে। কারণ দেখা যায় যে স্ট্রোকে আক্রান্ত রোগীর অনেক সময় আইসিইউ প্রয়োজন পড়তে পারে। তার মানে এমন একটা সিচুয়েশন যেখানে তাকে লাইফ সেভিং করাটাই আগে গুরুত্বপূর্ণ। এবং এই ফেজটা যখন পার হয়, তখন আমরা দ্বিতীয় ধাপের ট্রিটমেন্টের কথা বলি। যেমন তার শারীরিকভাবে সে স্টেবল হলো, কিন্তু দেখা যাচ্ছে যে এই স্ট্রোকের কারণে তার শরীরের এক পাশের যে হাত পা দুর্বল হয়ে গেছে বা অনেক সময় পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, যেটাকে আমরা প্যারালাইসিস বলে থাকি। তো এই প্যারালাইসিসটাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়া, তখন সেটাকে আমরা পুনর্বাসন ট্রিটমেন্টের কথা বলি। তো এই দুইটা ভাগে ট্রিটমেন্টটাকে ভাগ করা হয়। অ্যাকিউট কন্ডিশনে সর্বপ্রথম যেটা করণীয়, আমরা বলি রোগীকে দ্রুত একটা বিশেষায়িত হসপিটাল, সেখানে যেয়ে তার কী ধরনের স্ট্রোক হয়েছে সেটাকে আগে নির্ণয় করা। সেক্ষেত্রে যেমন কারো কারো কিছু আগে থেকে রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন কেউ আছে আগে থেকে হয়তো তার একবার স্ট্রোকের ঝুঁকিতে ছিল বা তার একবার স্ট্রোক হয়েছে, বা অনেকে আছে যে উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, সেটা আনকন্ট্রোল, কেউ আছে ধূমপান করেন, এরকম তার ওবেসিটি আছে, ওজন অনেক বেশি, বা পারিবারিক হিস্ট্রি আছে, তার বাবা মায়ের বা আত্মীয় স্বজনের কারো স্ট্রোকের ঝুঁকি ছিল। তো এই ফ্যাক্টরগুলো তার জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং কী কারণে স্ট্রোকটা হলো, সেটা কি হিমোরেজিক স্ট্রোক নাকি ইসকেমিক স্ট্রোক, দুইটার ট্রিটমেন্ট সম্পূর্ণ ভিন্ন। যেমন ধরেন একজনের রক্ত চলাচল হচ্ছে না, তার জন্য এক ধরনের ট্রিটমেন্ট দিতে হবে, আর রক্তক্ষরণ হয়ে গেছে, তার ওটাকে থামাতে হবে। সো রিভার্স ট্রিটমেন্ট। তো এই ক্ষেত্রে তার রোগটা নির্ণয় করার জন্য সিটি স্ক্যান বা এমআরআই এগুলো করার প্রয়োজন পড়ে। দ্বিতীয় যেটা, আমরা গ্রাম অঞ্চলে বা আমাদের অনেক এক্সপিরিয়েন্স থেকে দেখি যে যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে বসবাস করে, অনেকে এই স্ট্রোকটা কি এটা জানে না, কি স্ট্রোক নাকি অন্য কিছু। তারা অনেক সময় মনে করে যে এটা বাতাস লেগেছে, ঝাড়ফুঁক করে, কবিরাজের কাছে যায়। যে কারণে এই যে লাইফ সেভিং যে বিষয়টা, বর্তমানে একটা গবেষণায় দেখা যাচ্ছে যে একটা রোগী যদি ধরা পড়ার 4 ঘন্টার মধ্যে সে বিশেষায়িত হসপিটালে যেতে পারে, তাহলে এক ধরনের থ্রোম্বোএম্বোলিক এজেন্ট ইঞ্জেকশন আকারে দেওয়া হয়ে থাকে। সেটা রোগীকে ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে, যে একটা ইঞ্জেকশন দেওয়ার পরেই তার এই জটিলতাটা পুরোপুরি কমে যেতে পারে। তো সেই জন্য আসলে সচেতন হওয়া দরকার।